যাও না, প্রবলেম নেই। এত টাকার পিছনে দৌড়াইও না, যা আসছো এটা নিয়ে হ্যাপি থাকো, ভবিষ্যৎ অনেক ভালো হবে। শুনছিলাম যে আপনি সরাসরি গোপালগঞ্জ থেকে আসছেন, আসার সময় পথে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়। জি, আমাদের অ্যাক্সিডেন্ট হয়নি। অন্য একটা গাড়ি হচ্ছে ভোর 4টার দিকে একটা মানসিক ভারসাম্যহীন একটা মহিলাকে হচ্ছে অ্যাটাক করে। তো উনি ওইভাবে পড়া ছিল। তো ওই সূত্রে হচ্ছে আমি ফোন দিই পুলিশকে 999, তারা ওইখানে আসে, হাসপাতালে পাঠায়, তারপরে হচ্ছে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমার নাম হচ্ছে এমডি রিয়াদ শেখ, কিন্ডারগার্টেনে পড়ছি। ধীরে ধীরে যখন বড় হচ্ছিলাম একটা প্রবলেম দেখা দেয়, যেমন ব্ল্যাকবোর্ডে লেখা আমি উল্টাপাল্টা দেখতাম। মানে আমার কাছে মনে হতো যে আমি ঠিকঠাক দেখতেছি, বাট তাদের কাছে মনে হতো যে আমি এটা দেখতেছি না, উল্টাপাল্টা উঠাচ্ছি। তো এটা নিয়ে বাসায় প্রচুর টর্চার করা হয় আমাকে, মায়ের তো খাইছি ফ্রিতে। চোখের সমস্যা, কিন্তু সবাই এটা প্রথমে বুঝতে পারে না, এটা সমস্যা সবাই বুঝতে পারতেছে না যে কি প্রবলেম। তো তখন প্রচুর মন খারাপ হতো আর কি। তখন আর ছোট ছিলাম আমি এটা বুঝতাম না যে চোখের সমস্যা কি। দেখা যাচ্ছে যে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতেছে যে আমি লাইফে কিছু করতে পারবো না, আমার দ্বারা কিছু পসিবল না। সবাই তো এইভাবে পড়তেছে, আমি একটু ধারে নিয়ে পড়তেছি, এটা নিয়ে অনেক হাসাহাসি করতো ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তো বিষয়টা নিয়ে আমি তখন খুব আপসেট হয়ে যাই যে আমি এটা কী করবো এখন। এরপর হচ্ছে যে ধীরে ধীরে ক্লাসটা 9-এ যাই, তো রেজাল্ট অত একটা ভালো হয় না। তো এটা নিয়ে সমাজে অনেক কথা চলে যে ঠিকমতো লিখতে পারে না, পড়তে পারে না, তাকে তোমরা কেন লেখাপড়া করাচ্ছ। তো আমার আব্বু তো পুরো হাল ছেড়ে দিছিল আমার প্রতি, যে অন্তত আমি কিছু করতে পারবো না। আমরা 2 ভাই 1 বোন। আমার ছোটো ভাই এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাইছে, খুলনাতেও চান্স পাইছে। তো সবাই ওরে নিয়ে অনেক প্রশংসা করে। আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় জাস্ট নিজেকে দেখতাম যে আমাকে কেন অন্য মানুষ সঙ্গে দেখা যাচ্ছে না, আমি কেন একদিকে তাকালে আর একদিক মনে হয়, বা মানুষ কেন আমাকে বলে যে আমি 1 হাত দূর থেকে দেখতে পারতেছি না। তো এটা খুঁজতে 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 আমি ডিপ্রেশনে চলে যাই। আমি কোনো কুল কিনার খুঁজে পাচ্ছি না। এদিক দিয়ে পরীক্ষা আসলে তো 10-এ উঠলাম। তো 10-এ ওঠার পর হচ্ছে আমি ফেসবুকে ছোটো ছোটো স্যাড স্টোরি দিতাম, তো রিয়াকশন দিত। তো আমি দেখতাম যে কে রিয়াকশন দিচ্ছে। তো আমি ওইখান থেকে নক দিই এবং মেয়েটা হচ্ছে সাড়া দেয় আমাকে। আমি মাঝে মাঝে ওকে মেসেজ দিতাম, ও আমাকে মেসেজ দিত। তারপর আমরা 1 বছর পর দেখা করি। পরে আমি ওকে বিস্তারিত বলি যে আমার এরকম প্রবলেম আছে, তুমি কি আমার সাথে থাকতে পারবা কি না। তো ও কিছু ভাবনা চিন্তা না করে বলে দেয় এটা কোনো সমস্যা না, আমি থাকবো। তো বললাম যে আমার সাথে থাকতে হলে কিন্তু আমার ফ্যামিলি কিন্তু নাই, আউট অফ পারসন আমি। আমার ফ্যামিলি হয়তো সব কিছু আছে, কিন্তু আমার কিছু নেই। আমার ভাঙা করে থাকতে হবে, বা আমি এমন হতে পারে যে আমি 3 বেলার মধ্যে 1 বেলা খাবো, 2 বেলা না খেয়ে থাকতে হবে। ও বলছেন পারবো। আমি বলছি ঠিক আছে। এক পর্যায়ে আমার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট লিখে দিত আমাকে। আর ফ্যামিলি মেম্বার্স তো জানতো এটাই আমি রিলেশনের বিষয়ে। কিছু বলে না, কারণ আমাকে তো ফ্যামিলি থেকে মনে করেন যে একদম বয়কটের মতো একটা বিষয় হয়ে গেছে। আশা ছিল না যে আমার আব্বু আম্মু বলতো যে পাগল, ও লেখাপড়া ঠিক মতো করে না, এই ক্যামেরা নিয়ে কী করে, ফোন নিয়ে কী করে একা একা কথা বলে, কিছু হবে না একে দিয়ে। তো কিন্তু আমি ধীরে ধীরে ওইটা কি আমি মানে ব্রেন থেকে আউট করে দিই যে আমার ফ্যামিলি নেই, আমার জাস্ট একটা মানুষ আছে যে আমাকে হেল্প করতেছে কন্টেন্ট লিখে, আমার ওকে নিয়ে ভাবতে হবে, আমার ওকে নিয়ে ভাবতে হবে। আমি ওকে নিয়ে ভাবতে ভাবতে আমি ইমোশনালি স্টোরি লেখা শুরু করি আমার ইউটিউব চ্যানেলের জন্য। এর মধ্যে আব্বু স্টক করে দিবার 1 বছরে। স্টক করলে ফ্যামিলি পুরো দায়িত্ব আমার আম্মুর ঘাড়ে চলে যায় আর কি। আম্মুর ঘাড়ে যাওয়ার পরে এখন আমি লেখাপড়া করবো না, ছোটো ভাই আছে, ওকে লেখাপড়া করাবে, আমি খুব টেনশনে যাচ্ছি। আর একদিকে কলেজে যেহেতু কম্পিউটার নিয়ে পড়তেছি, আমার কোনো ল্যাপটপ নেই, আর কলেজে সব হাসাহাসি করে আমাকে নিয়ে। যেমন সবাই পরীক্ষা দিয়ে আসে 2 ঘন্টার মধ্যে, আর আমার ওইখানে 2 ঘন্টা 20-30 মিনিট লাগে। স্যাররা প্রশ্ন বলতে চায় না, তারা বলে তুমি পারো না, কেন আসছো, যে আমাকে দিয়ে কিছু হবে না, আমি কিছু করতে পারবো না। আমি খুব ভেঙে পড়ি এই টাইমে, মানে টোটালি আমি পুরো ডিপ্রেশনে চলে যাই। ফ্যামিলি সাপোর্ট নাই, আমি কী করবো। পুরো 2টা বছর আমি পুরো ডিপ্রেশনে ছিলাম। তখন চিন্তা ভাবনা নিলাম যে যারা আমাকে হাসি ঠাট্টা করতেছে এদের সামনে একটা জবাব দিতে, যেটা আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে। সবাই বলে যে আমার ভয়েসটা নাকি সুন্দর, আমি ক্যামেরার সামনে সুন্দর কথা বলতে পারি, তো আমি এটাকে কাজে লাগাবো। তখন এরকম যখন আমি নিজের ঘটনা বলতেছি, আমি এরকম ঘটনা বলা শুরু করি। পরে ধীরে 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 আমার সাবস্ক্রাইবার বাড়তে থাকে। পরে ওইটা মনিটাইজেশন করার পরে আমি ইউটিউব থেকে আর্নিং করা শুরু করলাম। এটা আমার ফ্যামিলি জানতো না, ফ্যামিলিকে টোটাল হাইড করছি। কিন্তু আমার ফ্যামিলি দেখতো যে আমি একা চলতেছি, আমি আমার প্রয়োজন মতো সব কিছু করতেছি। তো ওইখান থেকে ধীরে ধীরে আমি টাকা জমানো শুরু করি। এর মধ্যে ওকে একদম দেখতে আসে, ছেলে হচ্ছে লন্ডন থাকে। তো আমার বলতেছে কি ফ্যামিলি থেকে মানে মেবি বিয়ে দিয়ে দিতে পারে, তো আপনি কি করবেন। তো আমি ওইখানে দেখা করতে গেছি, যে আসলে আসলো, না আসলে নাই। মানে আপনার প্ল্যান ছিল তাকে নিয়ে চলে আসবেন আপনার বাড়িতে? এরকম ছিল, যদি সে আসে তাহলে তাকে গ্রহণ করবো, আর যদি না আসে তারপরে দেখা যাচ্ছে ওইখানে ব্লক করে দিব আর কি। মানে তারও কি প্ল্যান ছিল আপনার সাথে চলে আসবে? হ্যাঁ, তো আমি ওখানে যাই। এরপরে হচ্ছে আমার আম্মু অনেকভাবে জানে যায় যে আমি একটা মেয়ে আনতে গেছি। আব্বু শোনার পর আমাকে কল দিছে যে কই তুই। আমি বলছি আব্বু ভুল টুল করলে আমার মাফ করে দিও, আমি তো একজনকে আনতে আসছি, যদি তোমরা গ্রহণ না করো আমি কই যাবো জানি না। কয় তোর কাছে কি টাকা পয়সা কিছু আছে? আমি বলছি কি না, আমার কাছে টাকা পয়সা কিছুই নেই। তো বলতেছে তাহলে এক কাজ কর, তুই ব্যাগ চলে আমরা নিজে যাবো ফ্যামিলির কাছে।
আমি কইছি না, যদি ও আসে আমি ওকে নিয়ে আসবো। এরপরে যাই, পরে বৃষ্টির মধ্যে আমি ভিজতেছি দাঁড়ায় দাঁড়ায়, কারণ ছাতা নাই, পকেটে টাকা নেই, কী করবো। তো এর মধ্যে ও কল দিছে, কল দিলে বাসা থেকে বের হয়ে গেছো। এরপরে ও আসছে, আসার পরে ওইখানকার একজন সিনিয়র পার্সন যে ওকে চিনে, ও যখন পরিচয় দিছে যে ও অমুকের বোন বা মেয়ে, তখন চিনছে, ওকে বোঝায় নিয়ে গেছে। ও যাবে না কিছুতে, ওকে জোর করে নিয়ে গেছে। ও যখন জোর করে নিয়ে গেছে তখন আমি ওইখানে দৌড়াচ্ছি অটোর পিছনে, যে তুমি দাঁড়াও আমি তোমার নিয়ে যাবো। আর ও ওইখান থেকে বলতেছে যে আমাকে ছাড়ে না, আমি কীভাবে নামবো। পরবর্তী তোর ভাই ওকে বাসায় যাওয়ার পরে ইচ্ছা মতো মারছে, ওর আব্বু মারছে। তো মারার পরে ওর ভাই আমাকে ফোন দিছে যে আমার একটাই বোন, আমার বোনকে আমি যার তার হাতে তুলে দিব না, যদি তোমার নিতে ইচ্ছা হয় তুমি 24 ঘন্টার মধ্যে আসবা, 24 ঘন্টার মধ্যে তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে আসবা, দিয়ে দেবো, আর কখনো পরিচয় দিব না, যদি হয় তুমি আসো। এটা বলছে, বলার পরে রাত তখন 2টা বাজে, আমার আব্বুর নাম্বার দিছি। পরে আমার আব্বু বলছে যে হ্যাঁ আমরা গ্রহণ করে নিলাম, কবে আসবে ডেট দেন। পরে ওটা অন্য একটা ডেট দিল, তারপরে মেয়েটাকে দিচ্ছে আর কি। 2023 হচ্ছে আমি বিয়ে করি। আমার মাথা আরও টেনশন ঢুকে গেলো, যে রিলেশনে ছিলাম, একটা বিষয় ছিল, এখন বিয়ে করছি, একটা মেয়ের দায়িত্ব আমি কীভাবে পালন করবো, মানে আমি কোনো কুল কিনার খুঁজে পাচ্ছিলাম না। পরে আমি আনি ঈদের টাইমে, আনার পরে আমি জোরে কোথায় রাখবো, আমার জায়গাটা ছিল না আসলে। কিন্তু আমার তো লজ্জা লাগে ভাই। তখন হচ্ছে যে আমার মানে আমি যে ওই মেয়েটার যে কী বলবো, আমার আসলে মানে মাথা কাজ করতেছিল না, যে আমি তোমার কী বলে নিয়ে আসলে আমার তুমি কই আসো। তো ওটা মেনে নিছো, মেনে নিলে পরে তো এরকম করতে করতে একটা মানুষ কতদিন বা সহ্য করতে পারে। আপনার স্ত্রী? হ্যাঁ, গাছ থেকে তক্তা বানায় রাখছে আর কি, ঘরের দরজা পার্টিশন দেওয়ার জন্য। আমি ওইটার উপরে ঘুমাইছি 6 মাস। আর 6 মাস আমি প্রচুর হার্ড ওয়ার্কিং করছি। আমি যেসব কাজ পারি, ভয়েস ডাবিং, তারপরে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সাজানো, এরপরে যে আমি দাঁড়ায় গেছি আল্লাহর রহমতে, আল্লাহ আমার দিকে তাকাইছে, আমি আল্লাহর মতো এখন হ্যাপি আছি। আমার মানে কিছু কিছু স্বপ্ন পূরণ হয়েছে, সব থেকে বড় বড় স্বপ্ন, যেমন আমি আগে মাটিতে ঘুমাইতাম, এখন আমি নিজে একটা 3 লাখ টাকা খরচ করে একটা রুম দিছি 1 তলার। এরপর একটা বাইক কিনছি, ক্যামেরা কিনছি, কম্পিউটার বানাইছি, আমার ওয়াইফকে সোনার জিনিস দিছি, আমার ফ্যামিলির আব্বুর লোন ছিল 1 লাখ টাকার উপরে, সেটা শোধ করছি। ওই সমাজে যে হেয় করতো যারা আর কি, তারা এখন আর মনে করেন যে আমার সাথে ওইভাবে আর হেয়টা করে না। মানে আমি প্রমাণ করে দিছি যে মানুষ চাইলে সব কিছু করতে পারে। আমি এখন হচ্ছে ফেসবুকে মার্কেটিং করতেছি, বুস্টিং, তারপর হচ্ছে আপনার সুজুকির হচ্ছে আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে আসি। ওদের যত পেজ আছে, পেজের টুকটাক বুস্টের দায়িত্ব আমার উপরে, এবং আমাকে টোটালি হেল্প করে হচ্ছে আমার ওয়াইফ। মানে আমি অনেক সময় ফোনে বা পিসিতে অনেক অক্ষর দেখতে পারি না, বুঝছেন। ম্যাগনিফাইন অন করা আছে, মাউস দিলে ওই জায়গাটা বড় হয়ে যায়, তাও আমার একটু প্রবলেম হয়। পরে আমি ওরে বলি, ওকে আমি পাশে বসে আমি বলি যে আমি তোমাকে অপশন বলে দিচ্ছি, তুমি ওই সব অপশনে যাও, পরে বলে দেন, সে কাজ করে। হ্যাঁ, কারণ আমার তো যেহেতু সায়েন্স, কম্পিউটার সায়েন্স লেখাপড়া করছে, আমার প্রত্যেকটা অপশন মুখস্থ হয়, কোথায় গেলে কী হবে। তো আমি ওকে বলে দিই, ওইভাবে কাজগুলো করতেছি, রানিং এভাবে চলতেছে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার হাজব্যান্ডের সাথে কথা হচ্ছিল, উনি অনেক স্ট্রাগল করেছে, ছোট থেকে বড় হয়েছে। তার কাছ থেকে শুনছিলাম যে তার পরিবারের লোকজন আশা হারিয়ে ফেলেছিল, কিন্তু ছেলেটার ভিতরে যতটুকু প্রতিভা ছিল সেগুলোকে কাজে লাগিয়ে আজকে মোটামুটি সফল। অনেক রকম নাটক যুদ্ধ করে আপনাকে সে বিয়ে করেছে। আপনার মানুষটার কিছু প্রবলেম আছে, এগুলো তো প্রথম থেকেই জানতেন? পরে জেনেছি, কিন্তু আমার কোনো মাথা ব্যথা নেই, হতেই পারে। আমি যখন বলেছিলাম যে ওর সাথে যাবো, আমার ফ্যামিলি, আমার বাবা ইনফ্যাক্ট ওদের বাসায় আসে নাই, ওকে দেখেও নাই, আমার বাবা দিয়ে দিছে। তো এইখানে আমার ফ্যামিলি আমার সাপোর্টে ছিল। বাচ্চা আসার পরে আমি যেমন ছিলাম, একটু নার্ভাস কাজ করছে, কারণ ওদের বাসা আমার বাসার মতো ওরকম ছিল না। তারপর টাইম যাইতে যাইতে মানাই নিছি, আর এখন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মানে আগে যেমন ছিলাম তার থেকে এখন 1000 গুণ ভালো আছি। কিন্তু আমি ওই যে পুরোনো দিনগুলাই খুব মিস করি, মনে হয় যে ওইগুলো অনেক ভালো ছিল এইগুলোর থেকে। আপনাদের বিয়ের কতদিন হলো? 3.5 বছর। ও ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আগে অনেক বেশি কেয়ারিং ছিল, এখন হয়তো বা একটু হয়ে গেছে, এইটাই। এখন হয়তো বা একটু কাজ নিয়ে বেশি বিজি বা ও টাকার পিছনে বেশি ছুটে, কিন্তু আগে ওরকম ছিল না, আগে প্রচুর কেয়ারিং ছিল। ধরেন সাপোজ আমি বাহিরে যেতে চাইতাম কিছু কেনার জন্য, ও কখনো আমাকে একা যাইতে দিত না। কিন্তু এখন যদি বলি যে যাবো, ঠিক আছে যাও, কাউকে একটা নিয়ে চলে যাও, শুধু টাকাটা দিয়ে দেয়। হ্যাঁ। কিছু যদি বলার থাকে, আপনার হাজবেন্ডকে যদি কিছু বলার থাকে, সবই শুনছে উনি? মানে ওকে আমি একটা জিনিস বলতে চাই, ওকে কেউ সাপোর্ট করুক না করুক, ও ভুল করলে আমি ওকে সাপোর্ট করি। তা আমার বাবার সাথে তর্ক করতে হলে বাবার মুখে কখনো কথা বলি না, কিন্তু ওকে নিয়ে তর্ক করতে হলে সেটাও করি। ভাইয়াদের মুখে কখনো কথা বলি না, ওর জন্য করতে হলে করি। আর ওর বাবা মায়ের সাথেও, বাসার সবাই একদিকে গেলেও আমি ওকে সাপোর্ট করি। মাশাআল্লাহ। আমার প্রত্যেকটা কাজে হেল্প করবে। তোকে কখনো সামনে বলি না, এখন বলতেছি, এত টাকার পিছনে দৌড়াইও না, যা আসছো এটা নিয়ে হাতে থাকো, ভবিষ্যৎ অনেক ভালো হবে। আমরা আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে এখন, তো এগুলো দরকার নেই আমাদের। আমি টাকার পিছনে ছুটতেছি এই জন্য যে আমার একটা স্বপ্ন আছে, যে আমার
যারা আমাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করতো, তাদের সামনে এমন একটা পজিশন দাঁড় করাবো যেন তাদের আফসোসের কারণ আমি হতে পারি। আমার আফসোসের কারণ হওয়ার দরকার নেই, তারা অলরেডি আমাদের আফসোসের কারণ হয়ে গেছে, তো আর দরকার নেই। আমরা এমনি তো অনেক ভালো আছি। আমি চাই আল্লাহ আমাকে এমন কিছু দেখ, সেটা তাদেরকে না দেখ, যেন তাদের আমার দ্বারা কিছু উপকার হতে পারে। একজন স্ত্রী তো এমনই হবে, এমনই হওয়া উচিত, আমরা সবাই এমনভাবেই চাই। জি ভাই, আমার প্রত্যেকটাকে হেল্প করে। মানে আমার ফোনে জুম অপশন অন করার পরে মাঝে মাঝে আমি অপশন ভুল করি, পরে আমি ওকে বলি যে এই অপশনে যাই দেখো তো কি লেখা আছে, পরে ও ওইখানে যায়। বিরক্ত কখনোই হয় না, এটা মিথ্যা বলবো না। আমাদের মাঝে একটা ব্যাপার আছে, আমাদের অনেক ঝগড়া হয়, অনেক পরিমাণে ঝগড়া হয়। তো কাজের অনেক পেশায় থাকলে বেশি একটু কথা ঝগড়া হয়। কাটাকাটি আর কি, পরে আবার ঠিক হয়ে যায়, 10-5 মিনিট পরে ঠিক হয়ে যায়। একটা কোন স্ক্রিন দিলে খুশি। এত বেশি মাথা গরম করা উচিত না, কারণ আপনি যে পরিমাণ সাপোর্টিং একজন মানুষ আপনি পেয়েছেন, সৃষ্টিকর্তা আপনাকে হাতে ধরে দিয়েছে এমন একটা মানুষ, আপনার তো একটু সহ্য করা উচিত। মানে প্রত্যেকটা দোষ নিয়ে দেওয়ার না, কারণ আমি হয়েছে আমার ক্লায়েন্ট নিয়ে খুব পজিটিভ থাকি, এই জন্য হয়েছে ওর সাথে আমিও মিসবিহেভ করি, এই জন্য হয়তো বা ঝামেলা হয়। দোষ তো কারো একা থাকে না, দুজনেরই থাকে। আপনাদের মানে ক্লায়েন্ট তো একজনই থাকে নাকি না, দুইজনের দুই রকম ওর client? ক্লায়েন্ট হচ্ছে আপনার মেকওভার স্টুডিও, এরকম মহিলাদের যতগুলো আছে আর কি, যেমন 3 পিস অনলাইনের মেকআপ, বিউটি পার্লার, উনি এসব কাজের সাথে এইগুলো হচ্ছে ওকে আমি শিখাইছি হাতে ধরে কিভাবে বুস্ট করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়। অনলাইনের ব্যাপারে আমার সামান্য ন্যূনতম কোনো সেন্স ছিল না, আমি রিয়াদের থেকে সবটা শিখেছি, টোটালি ক্রেডিট রিয়াদের, আমি কিছু পারতাম না। তো আপনাদের ভবিষ্যৎ প্ল্যান কি? এখন আমার ভবিষ্যৎ প্ল্যান আছে যে আমার ইনকমপ্লিট বাড়িটাকে ফুল করব। এটা তোমার স্বপ্ন হতে পারে, কিন্তু তুমি তো 1 মাসে 3টা বাইক নিছো, এইটা কি? এগুলো সব প্রচার করা। বাইক নিছে আসলে ওইটা আসলে মনের মতো ছিল না, যেটা মনের মতো সেটা পাইছি আর কি। তা আপনি এখন কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার পরিবার কি আপনার পরে খুশি এখন? আমার পরিবার আগে থেকেই খুশি ছিল, ওরা কখনো আমাকে এই বিয়ে নিয়ে কখনো কিছু বলে নাই, কখনো মানে কোনো বাজে কিছু করে নাই। আমার বাবা মা অলওয়েজ আমাকে সাপোর্ট করছে। এমন কিছু বলেন যে আপনার স্ত্রী অনেক খুশি হয়, যেটা আজ পর্যন্ত বলা হয়নি? সেটা হচ্ছে যে আমার একটা ইচ্ছা আছে, যে ওর খুব ইচ্ছা যে ঘর ভরা কোন স্ক্রিন থাকবে, ওটা আমি দিব। শুধু শীতের ওয়েদারটা যাক, রোজার মাসটা যাক, আমি ওটা দিব। আর রাত 12টা-1টা বাজলে বলে যে আমি কোন স্ক্রিন খাবো। রাত 12টা-1টার সময়? হ্যাঁ, আর আমি তো ম্যাক্সিমাম টাইমে বাসা থেকে বের হয়ে 2টার পরে বের হই, তো ওই টাইমে বের হয়ে একটু গাই চাই, মানে দিনের বেলা তো সময় পাই না আর কি, যদি কারোর উপর দিয়ে উঠে যায়। ও রাস্তায় খালি থাকলে তখন আপনি হ্যাঁ, বাইকটা চালাতে আমি পারেন? নিজে, কারণ এটা তো আমার শখ, এটা যে আমার কিনতে হবে এমন কোনো ইচ্ছা ছিল না, আমি শখের বসে কিনছি। তারপরে বাইকটা আপনার সাবধানে চালানো উচিত, যেহেতু আপনার চোখের সমস্যা। আমাকে যে কয়বার উঠাই যে প্রত্যেকবার ডলা খাইয়ে ছাড়ছে। মানে পড়ে গেছে? হ্যাঁ, এমনি তো অনেক ভালো চালায়, আমি উঠলেই হয়েছে আমাকে ফেলে দেয়। তোমার একটা কথা বলতে চাই, তুমি যেরকম আছো এরকমই থাকো, কিন্তু ছেড়ে যাও না। যাবো না, প্রবলেম নেই। আমি তোমার প্রতি ফুল কনফিডেন্স, বিশ্বাস আছে যে তুমি যাবো না, তারপরও মৃত্যু তো একদিন হবেই, আল্লাহর জন্য মৃত্যুটা একদিনে লেখে আর কি। শোনা, তোমাকে আই লাভ ইউ। আসলে এরকম কখনো বলা হয়নি। আজকের অনুষ্ঠানের অতিথি রিয়াদের গল্পটা সত্যি অনুপ্রেরণার। জীবনে তার অনেক সীমাবদ্ধতা ছিল, চারপাশের অনেকেই হয়তো ভেবেছিল সে পারবে না, কিন্তু রিয়াদ হাল ছাড়েনি। নিজের চেষ্টা, পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে সে একে একে সব বাধা অতিক্রম করেছে। সবচেয়ে বড় কথা, তার পাশে ছিল একজন মানুষ, তার প্রিয় মানুষ, যে আজ তার স্ত্রী। রিয়াদের সীমাবদ্ধতা নিয়ে সে কখনো চিন্তিত ছিল না, কখনো ছোট করে দেখেনি, বরং সবসময় সাহস দিয়েছে, ভরসা দিয়েছে, সামনে এগিয়ে যেতে শক্তি দিয়েছে। একজন মানুষ যখন আরেকজনের হাত শক্ত করে ধরে, তখন কঠিন পথও সহজ হয়ে যায়। আজ রিয়াদ শুধু তার ভালোবাসার মানুষকে বিয়ে করেছে তাই নয়, সে এখন ভালো আছে, সফল আছে, নিজের জায়গায় প্রতিষ্ঠিত। তার গল্প আমাদেরকে শেখায় মানুষ চেষ্টা করলে পারে, আর যখন দুজন একসাথে লড়ে, একে অপরের সাহায্য করে, তখন জীবনের যে কোনো যুদ্ধ জয় করা সম্ভব। এটাই রিয়াদের গল্প। এটা শুধু ভালোবাসার গল্প নয়, এটা সাহস, ভরসা আর একসাথে পথ চলার গল্প। সবশেষে আমরা একটা কথাই বলতে চাই, আমরা এমন গল্প বেশি বেশি প্রচার করতে চাই, যেন আমাদের সমাজে ইতিবাচক মনোভাব তৈরি হয়, যেন আমরা বুঝতে পারি একসাথে চেষ্টা করলে ভালো থাকা সম্ভব। একটা সম্পর্ক কখনো একতরফা চেষ্টায় টিকিয়ে রাখা যায় না। যে কোনো সম্পর্ক গড়ে ওঠে দুজন মানুষের ভালোবাসা, সম্মান, ধৈর্য আর পারস্পরিক চেষ্টার উপর। যখন দুজনেই একে অপরকে বোঝার চেষ্টা করে, পাশে দাঁড়ায়, তখনই সম্পর্ক শক্ত হয়, স্থায়ী হয়। আসুন আমরা সবাই মিলে এমন ইতিবাচক গল্প ছড়িয়ে দিই, একে অপরকে অনুপ্রাণিত করি এবং একসাথে ভালো থাকার চেষ্টা করি। কারণ একসাথে থাকলে, একসাথে লড়লে জীবন অনেক সুন্দর হয়ে ওঠে।